আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের লাইভে আমি ডক্টর তাজিনা হাসান আপনাদের সামনে আজকে আসতে পেরে কথা বলার সুযোগ পেয়ে খুশি। আজকে আমরা কথা বলবো এমআরসিএস পার্ট এ নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই লকডাউনের মধ্যেও, করোনার এই খারাপ পরিস্থিতিতেও আপনারা আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, যে যেখানেই আছেন। আমরা এমআরসিএস পরীক্ষাটা দুইটা পার্ট এ বি। আমরা আজকে কথা বলবো শুধু পার্ট এটা নিয়ে। বেসিক্যালি এমআরসিএস পরীক্ষাটা কিভাবে হয় এটা নিয়ে কিছুক্ষণ আমরা আলোচনা করব এবং তারপরে আমরা জানবো এমআরসিএস পার্ট এ পরীক্ষাটা সম্পর্কে। আমাদের দেশে এমবিবিএস কমপ্লিট করার পরে আপনার কাছে কী অপশান থাকতে পারে? আপনি হয় দেশে থাকবেন, না হয় দেশের বাইরে যেতে পারেন। খোলা আছে সামনে। আপনি পোস্ট গ্র্যাজুয়েশন প্রিপারেশন নিতে পারেন, কোথাও চাকরি করতে পারেন, অথবা নিজে চেম্বার শুরু করতে পারেন। আর যারা বাইরে যাওয়ার চিন্তাভাবনা করছেন তারা হয়তো প্রথমে ভাবতে পারেন যে বাইরে যাওয়ার অপশন আমাদের অনেক কম, তো ডাক্তারদের জন্য বাইরে যাওয়ার সুযোগ হয়তো অনেক কম। কিন্তু ব্যাপারটা আসলে ভিন্ন। আমাদের ডাক্তারদের জন্য কিন্তু বাইরে যাওয়ার সুযোগটা আরও বেশি, অনেক বেশি। যদি আমরা সেই সুযোগগুলো ঠিকভাবে নিতে পারি এবং জানতে পারি, আমাদের জন্য অপশনগুলো কিন্তু অনেক বেশি। তো যারা সার্জারিতে আমরা ক্যারিয়ার করছি বা সার্জারিতে আমরা ক্যারিয়ার করতে চাই, আমাদের জন্য কী অপশন আছে হাতে? অবশ্যই আমরা দেশের বাইরে যদি যেতে চাই তো তখন আমরা নিশ্চয়ই সার্জারি ক্যারিয়ারকে আমরা কেউ বাদ দিতে চাই না। আমরা চাই এখানেও যখন আমরা সার্জন হিসাবে যেভাবে ছিলাম, বাইরেও আমরা সার্জন হিসাবেই থাকবো। ইটস লাইক আ ড্রিম, ইটস লাইক আ প্যাশন টু আস। তাদের জন্য কয়েকটা অপশান আমি আপনাদের সামনে দেখছি। আমরা এমআরসিএস পরীক্ষা দিতে পারি, তারপরে কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির কোনো পরীক্ষা দিয়ে, যেমন ওইটি হতে পারে, আইএলস হতে পারে। আমরা জিএমসি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি, করে আমরা ইউকে বা ইউকে বেসড কোনো কান্ট্রিতে যেতে পারি। আমাদের সামনে প্ল্যাবের অপশান আছে। প্ল্যাব দিয়েও আমরা ওইটি আইএলটিএস দিয়ে আমরা জিএমসি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি। যদি আমরা ইউকে ছাড়া অন্য দেশের কথা চিন্তা করি তাহলেও একই পদ্ধতিটা কিন্তু মোটামুটি একই। লাইসেন্সিং এক্সাম পরীক্ষা দিব আমরা, তারপরে আমরা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দিব টেস্ট, তারপরে আমরা ওই দেশের রেজিস্ট্রেশন করে তারপরে আমরা রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করব। পদ্ধতিটা যতটা সহজ শোনাচ্ছে ততটা কিন্তু না। কিন্তু এখানে আপনাদেরকে আমি পুরো জিনিসটার পাথওয়েটা কীরকম হবে, আপনাদের কোন ধাপের পরে কোন ধাপটা হবে, সেটা খুব সহজে আপনাদের সামনে এখানে আমি দেখাচ্ছি। এবার দেখেন এমআরসিএস পরীক্ষাটা কি। এমআরসিএস পরীক্ষাটা আমাদের ইউকের রয়্যাল কলেজের মেম্বারশিপ এক্সাম। আমাদের ইউকের রয়্যাল কলেজ, রিকগনাইজড রয়্যাল কলেজ চারটা: রয়্যাল কলেজ অফ ইংল্যান্ড, রয়্যাল কলেজ অফ এডিনবার্গ, আয়ারল্যান্ড, আর হলো রয়্যাল কলেজ অফ গ্লাসগো। এই চারটা কলেজের এমআরসিএস পরীক্ষা, মেম্বারশিপের পরীক্ষাটা হলো আমাদের এমআরসিএস পরীক্ষা। তো চারটা কলেজের পরীক্ষাটা পার্ট এটা একসাথে হয়। এই জন্য এই পরীক্ষাটাকে বলা হলো ইন্টার কলেজিয়েট এমআরসিএস। এই শব্দটা ইন্টারনেটে যারা আপনারা সার্চ করবেন সবাই একটা শব্দ বারবার খেয়াল করবেন যে ইন্টার কলেজিয়েট কথাটা বারবার আসে। কলেজের একসাথে এই আসছে। আপনি যে কলেজ থেকে পরীক্ষা দেন, যে কোনো একটা কলেজ থেকে আপনি পরীক্ষা দিতে পারবেন, আপনাদের একই হবে, পরিবর্তন হবে না কোনো। কেন? প্রতিটা কলেজের কিছু অ্যাডভান্টেজ, কিছু ডিসঅ্যাডভান্টেজগুলো পার্ট বিতে যেয়ে দেখা যায়, পার্ট এর জন্য না। তো পার্ট এ আপনি যে কোনো কলেজ থেকে দিতে পারবেন। পার্ট বি দেওয়ার সময়, যেমন কেউ যদি পার্ট এ ইংল্যান্ড কলেজ থেকে দেয়, তার মানে কি সে পার্ট বি ইংল্যান্ড ছাড়া অন্য কোথা থেকে দিতে পারবে না? পারবে। যে কোনো চারটা কলেজের যে কোনো একটা থেকেই কিন্তু উনি দিতে পারবেন। ওকে, এবার আসি যে আপনি এমআরসিএস কেন দিবেন, ওয়াই? এতগুলো অপশান থাকতে দেশের বাইরে যাওয়ার জন্য অপশান তো অনেক। আপনি কেন? এটা আপনার অবশ্যই একটা প্রেস্টিজিয়াস এক্সাম। রয়্যাল কলেজের মেম্বারশিপ খুবই এবং ভালো একটা পরীক্ষা। এমআরসিএস এর যে সিলেবাস, এই সিলেবাসটা
অবশ্যই আপডেট করবে। এবং আপনি ইউকেতে যে একজন সার্জিক্যাল, আপনি যখন কাজ শুরু করবেন তখন আপনার কিছু বেসিক নলেজ দরকার। সেই বেসিক নলেজটুকু আপনি এনশিওর করতে পারছেন এমআরসিএস পরীক্ষা দেওয়ার পরে। দেখেন ইউকের যে ট্রেনিংয়ের যে সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছি, ইউকের ট্রেনিংয়ের সিস্টেমটা একটু খেয়াল করে দেখেন। এটা ভ্যারি করবে, এটা চেঞ্জ হয়, কিন্তু মোরাললেস রাফ সিস্টেমটা এরকম। প্রথমে হলো একজন মেডিকেল স্টুডেন্ট গ্র্যাজুয়েশন করার পরে FY1 FY2 2 বছর তারা পার করছে। এর পরবর্তীতেই তারা কিন্তু স্পেশালিটিতে যাবে। সেই স্পেশালিটিতে যাওয়ার জন্য কোর ট্রেনিং শুরু করবে। আবার আরেকটা ওয়েও আছে স্পেশালিটি ট্রেনিং, এসটি লাইন দিয়েও শুরু করা যায়। তো কোর ট্রেনিংটা যখন শুরু করবে, কোর ট্রেনিং কমপ্লিট করার পরে একজন ক্যান্ডিডেট কিন্তু এমআরসিএস পরীক্ষাটা দিচ্ছে। আপনারা দেখেন এমআরসিএস পরীক্ষার লেভেলটা কোথায়। এমআরসিএস কিন্তু কোনো এক্সিট লেভেল এক্সাম না, কোনো কমপ্লিশন এক্সাম না যে আপনি এমআরসিএস দেওয়া মানে আপনি একদম সব কিছু কমপ্লিট করে ফেললেন, সার্জারি ক্যারিয়ার আপনার কমপ্লিট। নো, এরকম কিন্তু না। এমআরসিএসের লেভেলটা আপনার কোথায় আছে এটা খেয়াল করেন। এমআরসিএস পরীক্ষা দেওয়ার পরে কিন্তু আপনার স্পেশালিটি ট্রেনিং ST শুরু হবে। ST3 থেকে আপনি শুরু করছেন। শুরু করার পরে কমপ্লিট করে আপনি লাস্টে যেয়ে কনসালটেন্ট হবেন এবং পরবর্তীতে আপনি আরও যত পরীক্ষা দেন, যত দূর আগান সেটা আপনি আগাতে পারেন। তাহলে এমআরসিএস আপনাকে কোন লেভেলে নিয়ে যাবে খেয়াল করেন। আপনি যদি এমআরসিএস এক্সামটা কমপ্লিট করেন আপনার লেভেল কিন্তু এখানে চলে। ইউকেতে যে ST3 লেভেল থেকে যদি আপনি চান্স অ্যাভেলেবল পান, সুযোগ থাকে, আপনি এখান থেকে শুরু করতে পারবেন। সুযোগ বলতে ওদের ওখানে যদি ভ্যাকান্সি থাকে, আপনি যদি OET ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ক্লিয়ার করতে পারেন, আপনার ভিসা অন্য ডকুমেন্টস সব কিছু ঠিক থাকে, আপনি কিন্তু এই লেভেল থেকে শুরু করতে পারছেন। আচ্ছা, তাহলে দেখেন এমআরসিএসটা কী করছে আপনাকে দিচ্ছে হলো ইট গিভস ইউ দ্য কম্পিটেন্সি as expected of a trainee who has completed the core surgical training। এই কোর সার্জিক্যাল ট্রেনিংটার ব্যাপারে কোর সার্জিক্যাল ট্রেনিংটা এটা কিন্তু সব যে নিউরোসার্জারিতে যাবে, যে ইউরোলজিতে যাবে, যে অর্থোপেডিক্সে যাবে, তাদের সবার জন্য, প্লাস্টিক সার্জারিতে যাবে, ইভেন ইন জেনারেল সার্জারিতে, সবার জন্য ইউকের একটা টার্গেট হলো যে সবাই একটা ন্যূনতম লেভেল পর্যন্ত পারতে হবে সবাইকে। এই ন্যূনতম লেভেলটা অর্জনটা আপনার ঠিকমতো হলো কি না সেটা এর মাপকাঠি কিন্তু আপনার এমআরসিএস। আপনি এমআরসিএসটা যদি সাকসেসফুলি পার করতে পারেন তার মানে আপনি আপনার কোর ট্রেনিং সাকসেসফুলি কমপ্লিট, এটা আপনি দাবি করতে পারেন। আপনি ওই লেভেল পর্যন্ত যাচ্ছেন এবং আপনি স্পেশালিটি ট্রেনিং শুরু করতে পারছেন। সার্জিক্যাল রেজিস্ট্রার হিসেবে আপনি কাজ করতে পারবেন। ওকে, এবার সবার কাছে অনেকগুলো প্রশ্ন থাকে যে ঠিক আছে ভাই, অনেক কিছুই তো বললেন, এমআরসিএস পরীক্ষা কি, দেশের বাইরে যেতে গেলে কী কী অপশন, অনেক কিছুই তো না হয় বললেন। এখন এই পরীক্ষাটা সম্পর্কে একটু ডিটেল বলেন, আমরা পরীক্ষাটা সম্পর্কে জানতে চাই। আমাদের অনেকের কাছে অনেক প্রশ্ন থাকে, সব জায়গায় হয়তো সবগুলো উত্তর ঠিকমতো পাওয়া যায় না। তো সেই উত্তরগুলো আপনারা যাতে ঠিকভাবে পান এই জন্য আপনাদের সামনে সেগুলো নিয়ে এসেছি। এমআরসিএসের আমাদের পার্ট কয়টা? এমআরসিএসের পার্ট আমাদের দুইটা, একটা হলো পার্ট A, একটা হলো পার্ট B। এখানে এমআরসিপি এবং এমআরসিওজি থেকে কিন্তু আমরা আলাদা। ওখানে কিন্তু 3টা পার্ট থাকে, পার্ট 1, পার্ট 2, তারপরে ওরা পেসেস পরীক্ষা দেয়। কিন্তু আমাদের এমআরসিএসের জন্য কিন্তু আমাদের পেসেস বা লেভেল পেসেসটা নাই। আমরা 2টা পার্ট দিচ্ছি, পার্ট A এবং পার্ট B। তো পার্ট Aটা কি? এটা হচ্ছে আপনাদের সিঙ্গেল বেস্ট অ্যান্সার, বেস্ট অফ 5। আর পার্ট B হলো আপনাদের অস্কি, অবজেক্টিভ স্ট্রাকচার ক্লিনিক্যাল এক্সামিনেশন। তো পার্ট B নিয়ে আজকে আমরা কোনো আলোচনা করব না, পার্ট B অন্য একদিন, সাম আদার ডে। আচ্ছা, এবার আসি এমআরসিএস কয়বার হয় পরীক্ষা? বছরে 3বার, জানুয়ারি, এপ্রিল, সেপ্টেম্বর। 2020 সালে কবে হবে পরীক্ষা? নোবডি নোজ, এটা আমরা এখনও জানি না। জানুয়ারি 2020-এ পরীক্ষা হয়েছে, কিন্তু এপ্রিলও পরীক্ষা পোস্টপন্ড, সেপ্টেম্বরও মোস্ট লাইকলি পোস্টপন্ড। 2021 সালে যে যদি পরিস্থিতি ভালো হয় তাহলে হয়তো জানুয়ারি অথবা এপ্রিলে পরীক্ষা বসবে। মানে এটা রয়্যাল কলেজের সিদ্ধান্ত সম্ভবত, যে 2020 সালে ওরা ইউকের বাইরে
আর কোনো পরীক্ষা নিবে না। যদি পরীক্ষা হয়ও তাহলে সেটা শুধুমাত্র ইউকে সেন্টারে। যেমন যারা এমআরসিএস পার্ট বির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারা কিন্তু এখন কেউই পরীক্ষা দিতে পারছে না, তাদের সবগুলো পরীক্ষাই কিন্তু এখন স্থগিত। টাকা জমা দিয়েছেন অনেকেই, যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, এমন অনেকে আছেন যারা টিকিট করে ফেলেছেন, পরে কিছুদিন পরে ফ্লাই করবেন, কিন্তু হঠাৎ করে শুনলেন যে মার্চ থেকে সব পরীক্ষা ক্যান্সেল। পার্ট এর বেলায়ও কিন্তু সেম, 2020-এ পরীক্ষা হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। ফাইনাল ডিসিশন অবশ্যই রয়্যাল কলেজ নেবে, তবে ওদের এখনকার প্রেডিকশান এটুকুই। আচ্ছা, এবার আসি যে এমআরসিএস পরীক্ষা ভালো আমরা দিতে পারবো কখন, আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার জন্য আপনাকে একটা মেডিকেল ডিগ্রি থাকতে হবে, যে মেডিকেল ডিগ্রিটা ইউকের জেনারেল মেডিকেল কাউন্সিল অ্যাকসেপ্টেড। এই ডিগ্রিটা আপনি বাংলাদেশের ডিগ্রিও অ্যাকসেপ্ট, বাংলাদেশের বাইরের এমবিবিএস থাকে তার জন্য কিন্তু এটা অ্যাকসেপ্টেড। আর যদি যাদের ইউকের ডিগ্রি আছে তাদের জন্য পরীক্ষা দেওয়াটা অনেক সহজ, তাদের জন্য এক্সট্রা অ্যাডিশনাল কোনো ডকুমেন্টস সাবমিট করা লাগে না। আর যাদের ইউকে ডিগ্রি নাই, আমরা যারা বাংলাদেশ থেকে পরীক্ষা দিব, আমাদেরকে কিছু সাপোর্টিং ডকুমেন্ট সাবমিট করতে হবে পরীক্ষা দেওয়ার আগে। আচ্ছা, আমাদের জন্য গুড নিউজ, আমাদের বাংলাদেশেও এমআরসিএস সেন্টার আছে। এটা ব্রিটিশ কাউন্সিল অ্যারেঞ্জ করে পরীক্ষাটা, ব্রিটিশ কাউন্সিলে পরীক্ষাটা হয়। যদি কোনো কারণে ক্যান্ডিডেটের সংখ্যা অনেক বেড়ে যায়, যেমন 2020-এর জানুয়ারিতে এবার কিন্তু পরীক্ষাটা হয়েছে অন্য একটা ভেন্যুতে, ব্রিটিশ কাউন্সিল ওদের ভেন্যুতে অ্যারেঞ্জ করতে পারেনি, কারণ পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি ছিল। দিন দিন পরীক্ষাটা পপুলার হচ্ছে বাংলাদেশে। মানুষ কেউ দেশের বাইরে যাওয়ার জন্য হোক বা দেশে থাকার জন্য হোক, জানার জন্য হোক, পরীক্ষা দিচ্ছে, অনেকেই অ্যাটেন্ড করছে পরীক্ষাটায়। পার্ট বি এর সেন্টার বাংলাদেশে ছিল, ওপেন করা হয়েছে, একবার পরীক্ষাও হয়, কিন্তু এর পরবর্তী থেকে বাংলাদেশে আর কখনো পার্ট বি পরীক্ষা হয়নি, এটা একবারই হয়েছিল। আমাদের লেটস হোপ যে বাংলাদেশে আবার এমআরসিএস পার্ট বি পরীক্ষাও হবে, তাহলে আমাদের দেশের বাইরে যাওয়া লাগবে না। কিন্তু এখন পর্যন্ত পার্ট এ আমরা দেশে দিতে পারবো, পার্ট বি দেওয়ার সময় আমাদেরকে বাইরে যেতে হবে। নিয়ারেস্ট সেন্টার আমাদের ইন্ডিয়াতে আছে, ইউকেতে যেও আপনি চাইলে দিতে পারেন, আরও দেশে, পৃথিবীর অন্য দেশে, আফ্রিকা যেমন ইজিপ্ট, সুদান, আমাদের কাছাকাছি ইভেন মায়ানমারেও সেন্টার আছে, নেপালে সেন্টার থাকে মাঝে মাঝে, সিঙ্গাপুরে সেন্টার পড়ে। ওকে, এবার আমরা দেখি যে পরীক্ষার ফিটা কত। সবচেয়ে বড় ব্যাপার এটা, যে পরীক্ষায় আমরা দিই না কেন ফি দিতেই হবে। আর যেহেতু এটা দেশের বাইরের পরীক্ষা, ফি কিন্তু নেহাত কম না। বর্তমানে ব্যাংকের কারেন্সি এক্সচেঞ্জ রেটে ব্রিটিশ পাউন্ডের ভ্যালু সম্ভবত 105 টাকা, 1 পাউন্ড 105 টাকা রাফলি। আগে আরও বেশি ছিল। তো সেটা হিসাব করলে দেখেন, এইবারের যে 2020-এর যারা জানুয়ারিতে পরীক্ষা দিয়েছেন তাদের পরীক্ষার এক্সাম ফি ছিল 67,000 টাকা, 67,000 প্লাস। আসলে তখন তো রেট আরও বেশি ছিল, পাউন্ডের রেট আরও বেশি ছিল, তো তাদের কিন্তু 67-এ হয়নি, আরও বেশি লাগে, হিসাব করলে পাওয়া যাবে। তার মানে দেখেন, দ্য সাম ইজ রিয়েলি বিগ, মানে পরীক্ষার ফিটা কিন্তু অনেক অনেক বেশি। তো প্রস্তুতি নিতে হবে আপনাদেরকে অনেক। একবার এফসিপিএস পার্ট 1 দিয়ে অ্যাটেম্প্ট নিয়ে যদি না হয়, ওখানে যতটুকু লস হবে, যতটুকু কষ্ট লাগবে, খারাপ লাগবে, এমআরসিএস একবার দিয়ে যদি রেজাল্ট আশানুরূপ না হয়, তখন কিন্তু কষ্টটা আরও বেশি লাগবে, অনেক বেশি। ওকে, এবার দেখি যে আমাদের পার্ট এমআরসিএস পরীক্ষাটা কতক্ষণের হয়। পার্ট এ যে পরীক্ষাটা, এটা আমরা কতক্ষণের দিই। এমআরসিএস পার্ট এ পরীক্ষাটা 5 hours এক্সাম। এটা ইউকের টাইমে শুরু হয়। ইউকেতে সারা বিশ্বে একই টাইমে পরীক্ষাটা হবে, যখন একই ডেটে একই টাইমে পরীক্ষাটা হয়। ইউকেতে যখন শুরু হবে, সারা পৃথিবীতে ওই টাইমেই শুরু হবে। তো আমাদের সাথে ইউকের টাইমের ডিফারেন্স 5 ঘন্টা। তো এই জন্য আমাদের এখানে পরীক্ষাটা সাধারণত শুরু হয় দুপুর 2:30টার দিকে, 2:30 বা 3টার দিকে। আমার পরীক্ষার সময় মনে আছে, যখন সেন্টারে হলে যখন আমরা গেলাম, আমরা যথাযথ সময়ে হলের ভিতরে গেলাম, হলে যেয়ে বসলাম।
যে দেখি যে সময় হয়ে গেল কিন্তু পরীক্ষা শুরু হয়নি, বসে আছি। এটার কারণ হলো যে সারা পৃথিবীর সবগুলো সেন্টারে ওরা একসাথে পরীক্ষা শুরু করবে। যতক্ষণ পর্যন্ত পরীক্ষা শুরু না হবে, সব সেন্টারে ওকে না করবে, ওরা কিন্তু শুরু করবে না। পরীক্ষাটা দেখেন, পরীক্ষাটা হলো আপনাদের 5 ঘন্টার পরীক্ষা। 5 ঘন্টার পরীক্ষাটার মধ্যে 3 ঘন্টা পেপার 1, তারপরে আপনি একটা ব্রেক পাবেন 15-20 মিনিটের। ওই 15-20 মিনিট মনে হবে চোখের পলকে শেষ। তারপরে হলো আপনার পেপার 2। এখন 5 ঘন্টা পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু প্রচুর স্ট্যামিনা দরকার, প্রচুর স্ট্যামিনা। আর অনেক পড়া, মানে এটা একটা হাই প্রেশার সিচুয়েশন। এখানে মাঝে মাঝে মানে নিজের নামও চেক করতে হয়, আইডি কার্ড দেখে নিজের নামটা চেক করে মনে করতে হয়। এই 5 ঘন্টার মধ্যে দেখেন, প্রথম 5 ঘন্টায় আপনাকে অ্যান্সার করতে হবে 300টা কোয়েশ্চেন। 5 ঘন্টায় 300 মিনিট, 300 মিনিটে আপনাকে 300টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। পেপার 1-এর জন্য থাকছে হলো 180টা প্রশ্ন, এবং পেপার 2-তে থাকবে আপনার 120টা প্রশ্ন। তাহলে আপনি দেখেন প্রতিটা পেপারে আপনি প্রতিটা প্রশ্নের জন্য 1 মিনিট করে পাচ্ছেন, 1 মিনিট ফর ইচ কোয়েশ্চেন। এটা কিন্তু পরীক্ষাটার জন্য মানে 1 মিনিট যথেষ্ট। আপনার যদি মানে চিন্তাভাবনা খুব বেশি না করতে হয়, তো 1 মিনিট যদি আপনি রাখেন, 1 মিনিট সঠিকভাবে ব্যবহার করতে পারেন, টাইমের মধ্যে পরীক্ষা কিন্তু শেষ করাটা সহজ। তবে অনেকেরই একটা কমপ্লেইন যে এমআরসিএস পরীক্ষা দিয়ে টাইম শেষ করতে, মানে টাইম পার হয়ে যায় কিন্তু অ্যান্সার আমি শেষ করতে পারিনি, অনেকগুলো প্রশ্ন বাকি থেকে যায়। আবার অনেকেরই এরকম এক্সপিরিয়েন্স থাকে যে পরীক্ষা দিলাম, সবই তো দাগালাম, কিন্তু টাইম তারপরে লাস্টে টাইম ছিল, আই হ্যাড ইনাফ টাইম আফটার দি এন্ড অফ কমপ্লিটিং এভরিথিং। তো এই দুইটা পার্থক্য কেন? এই দুইটা পার্থক্য একটা স্ট্র্যাটেজিতে। এমআরসিএসের পরীক্ষার প্রশ্নগুলা আপনারা যদি খেয়াল করেন, পার্টের প্রশ্নগুলো হয়তো ইতিমধ্যে অনেকে খেয়াল করেছেন, বা যারা ইতিমধ্যে খেয়াল করেননি তারা খেয়াল করবেন যে প্রশ্নগুলো কিন্তু অনেক বড় থাকে। মানে আমাদের যে এফসিপিএস পরীক্ষাতে বা এমনি আমাদের এমবিবিএস লেভেলে আমরা যে এমসিকিউগুলো দিয়েছি, ওখানে যেরকম স্টেমগুলো ছিল, মানে প্রশ্নটা ছিল ছোট, যে হোয়াট আর দ্য নার্ভস দ্যাট সাপ্লাই দি টাং, একটা প্রশ্ন করি যদি, বা রিগার্ডিং নার্ভ সাপ্লাই অফ দ্য ল্যারিংস বা ল্যারিঞ্জিয়াল মাসেলস, হুইচ ওয়ান ইজ ট্রু, এরকম যদি আমরা একটা উদাহরণ দিই। আমাদের প্রশ্নগুলো যেরকম ডিরেক্ট থাকে, ওদের প্রশ্নগুলো কিন্তু ডিরেক্ট থাকে না, ওদের প্রশ্নগুলোতে কিন্তু একটা সিনারিও থাকে। যেমন একটা সিনারিওতে আপনাদেরকে বলি যে আ ম্যান ওয়াজ শট ইন দ্য চেস্ট, আ ম্যান ওয়াজ শট ইন দ্য চেস্ট অ্যান্ড আফটার দ্যাট হি লস্ট আ লট অফ অ্যামাউন্ট অফ ব্লাড। এরকম করে অনেক বড় একটা সিনারিও দিয়ে তারপরে লাস্টের লাইনে বলল যে দ্য ব্লাড পিয়ার্সড আ মেজর ব্লাড ভেসেল দ্যাট লাইজ অপোজিট দ্য ম্যানুব্রিয়াম স্টার্নি। ম্যানুব্রিয়াম স্টার্নির পিছনে আপনার কোন মেজর আর্টারিটা আছে। পরের প্রশ্নটাই ছিল, লাস্টের কোয়েশ্চেন লাইনটা ছিল এরকম যে হোয়াট ইজ দ্য মেজর আর্টারি দ্যাট লাইজ বিহাইন্ড দ্য ম্যানুব্রিয়াম স্টার্নি। তো দেখেন, আপনি যদি শুধুমাত্র লাস্টের প্রশ্নটা, লাস্টের লাইনটাও আগে পড়তেন, তাহলে কিন্তু পুরাটা বাকিটা কিন্তু আপনার আর পড়া লাগতো না। কারণ ওদের পুরা সেই সিনারিওটা ওরা দিল, সিনারিওটা দিয়ে আপনাকে অনেক কিছু বলল, কিন্তু লাস্টে ওদের কিন্তু কথা ছিল একটা, কোয়েশ্চেনটা কিন্তু লাস্ট লাইনটার মধ্যে ছিল। আবার কিছু কিছু প্রশ্ন ছিল যে প্রশ্নগুলো হলো আপনাকে সিনারিও পুরাটা পড়তে হবে, ওখানে অনেক ডাটা দেওয়া থাকবে, সেই ডাটাগুলো থেকে আপনি পিক করবেন, ডাটা পিক করে অ্যান্সার করবেন। তো দেখেন, পরীক্ষার হলে যে আমাদের অনেক চিন্তা হয় যে কী করব, কোয়েশ্চেন যদি আরেকটু সহজ হতো, পড়া যদি আরেকটু ভালো হতো, এরকম কোনো ওভার থিঙ্কিং বা কোনো প্রোক্রাস্টিনেশনের সুযোগ নাই পরীক্ষার হলে। আপনি যাবেন, পরীক্ষা দিবেন। তো সবচেয়ে বড় কথা হলো যে প্রশ্নগুলো অনেক বড় থাকে এবং এখানে কিন্তু অনেকগুলা ইনফরমেশান থাকে প্রশ্নের মধ্যে। আপনাকে সবগুলো প্রশ্ন পড়তে হবে, স্কিম রিডিংয়ের কোনো সুযোগ নাই যে আপনি খুব দ্রুত পড়ে গেলেন, এরকম কিন্তু সুযোগ নাই। আপনাকে পড়তে হবে কনসেন্ট্রেশন দিয়ে, প্রতিটা শব্দ কিন্তু আপনাকে মানে ভালোভাবে বুঝে তারপরে পড়তে হবে, পুরো কনসেন্ট্রেশন দিয়ে। আর যেটা বললাম যে প্রশ্নের লাস্ট লাইনটা আপনি আগে পড়ে ফেলবেন। লাস্ট লাইনটা আগে পড়লে কখনো দেখা যায় যে দ্য লাস্ট লাইন ইজ দ্যাট অল ইউ নিড, এটা হলে আপনার হয়ে যাচ্ছে।
একটা জিনিস ওরা অ্যালাউ করে পরীক্ষার হলে, সেটা হলো আপনি পরীক্ষার প্রশ্নগুলোর কিওয়ার্ড যেগুলো সেগুলো আপনি আন্ডারলাইন করতে পারবেন। ইউ আর অ্যালাউড টু ডু দ্যাট। কিন্তু অ্যান্সার স্ক্রিপ্টে বা কোয়েশ্চেন পেপারে কখনোই কোনো কিছু লেখা যাবে না, কিছুই লেখা যাবে না। লিখলেই আপনি সাথে সাথে ওরা আপনাকে ডিসিপ্লিনারি গ্রাউন্ডে পরীক্ষা থেকে আপনাকে এক্সপেল করবে আপনার জন্য। তবে এই যে আন্ডারলাইন করার যে সুযোগটা আছে এটা ভালো। আর একটা জিনিস বলে রাখি, আমাদের পরীক্ষা যখন আমরা অন্য পরীক্ষাগুলো দিতাম, বেশিরভাগ পরীক্ষাতে কিন্তু বলতো যে অ্যান্সার স্ক্রিপ্ট কোনো এক্সট্রা নাই, যদি এই অ্যান্সার স্ক্রিপ্টটা নষ্ট হয়ে যায় তাহলে আপনার পরীক্ষা বাতিল হয়ে যাবে, আপনার কিন্তু এক্সট্রা কোনো অ্যান্সার স্ক্রিপ্ট নাই। এমআরসিএস এক্সামে এক্সট্রা অ্যান্সার স্ক্রিপ্ট থাকে, এক্সট্রা অ্যান্সার স্ক্রিপ্ট থাকে এবং ওরা মানে পরীক্ষার শুরুতে আপনাকে ওরা বলে দিবে যে যদি কারো কোনো প্রবলেম হয় পরীক্ষা চলাকালীন সময়ে আপনার যদি মনে হয় যে আপনি অ্যান্সার স্ক্রিপ্টটা পরিবর্তন করবেন, আপনাকে ওরা সুযোগ দিবে। সবসময় নাও দিতে পারে, কিন্তু পরীক্ষার শুরুতে ওরা এটা মেনশন করে দেয়। মানে আপনার পরীক্ষা শুরুর আগে একটা ব্রিফিং দেয় ওরা, এই ব্রিফিংয়ের ভিতরে ওরা আপনাকে এই কথাগুলোই বলে দিবে। আর আপনাকে ফিল আপ করতে হবে পেন্সিল দিয়ে। পেন্সিল কি নিজের নিতে হবে না? আচ্ছা, এবার দেখেন, ভালো কথা, পরীক্ষার টাইমিং নিয়ে আমরা জানলাম যে আপনি পরীক্ষা দিবেন, আপনি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আপনি জানতে পারলেন। এখন আপনার কি কি ডকুমেন্ট লাগবে পরীক্ষা দেওয়ার জন্য? আপনার এমবিবিএস সার্টিফিকেটের একটা অ্যাটেস্টেড কপি লাগবে। এই অ্যাটেস্টেশনটা আপনি ব্রিটিশ কাউন্সিল থেকেও করাতে পারেন অথবা নোটারি পাবলিকও করাতে পারেন, এবং আপনার রিসেন্ট ফটোগ্রাফ প্রয়োজন। ব্রিটিশ কাউন্সিল থেকে ডকুমেন্ট অ্যাটেস্টেশন করলে ওরা একটা অ্যাটেস্টেশন ফি নেয়। অ্যাটেস্টেশন ফিটা অ্যাপ্রক্সিমেটলি অ্যারাউন্ড 15, কম বেশি হতে পারে, ভ্যারিয়েশন হতে পারে রিসেন্টলি। তো এটা আপনি ব্রিটিশ কাউন্সিলে যদি আপনি অ্যাটেস্টেশনের জন্য দেন করে ফেরত দেবে, এজন্য ওনার সাধারণত 5 ওয়ার্কিং ডেজ টাইম নেয়। আর যদি আপনি নোটারি করেন তাহলে আপনার অ্যাটেস্টেশনের কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই, আপনি নোটারিটা নিজের মতো করতে পারছেন, করে আপনি ডকুমেন্টটা ওদের কাছে পৌঁছে দিতে পারবেন। ওকে, সো আপনি রেজিস্ট্রেশন, আপনি পরীক্ষা দিবেন, আপনি পরীক্ষার জন্য মনস্থির করেছেন, তাহলে এখন আপনি কি করবেন? আপনার প্রথম কাজ হবে যে আপনি আপনার এমবিবিএস সার্টিফিকেটেরটা ইদার নোটারি করেন অথবা ব্রিটিশ কাউন্সিল দিয়ে অ্যাটেস্টেড করে ডকুমেন্ট রেডি করে ফেলেন। এগুলোও কিন্তু পরীক্ষার অংশ। এই কাজগুলো করার জন্য যেন পরীক্ষার মূল প্রিপারেশান কখনো নষ্ট না হয়, মূল প্রিপারেশানের টাইম যেন ওয়েস্ট না হয়, এই কাজগুলো আগেই করে ফেলতে হবে। এখন ডকুমেন্টগুলো আপনি কিভাবে পাঠাবেন ইউকেতে? আপনি ডিএইচএল, ফেডেক্স বা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারেন অথবা ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে পাঠাতে পারেন। ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে কিভাবে পাঠাবেন? যদি আপনি ওদের ওখানে অ্যাটেস্টেশন করেন, অ্যাটেস্টেশন করলে আপনি ওদেরকে বলবেন যে আমি অ্যাটেস্টেড করে অ্যাটেস্টেড কপিটা আমি রয়্যাল কলেজে আপনাদের থ্রু দিয়ে আমি পাঠাবো। তখন ওরা আপনাকে কাছ থেকে একটা এক্সট্রা একটা ফি রাখবে, কিন্তু ওরাই এটা আপনাকে পাঠিয়ে দেবে। ফর্ম ফিল আপ কীভাবে করব? আরসিএস ওয়েবসাইটে অনলাইন। কেউ যদি মনে করে যে আমি অফলাইন ফর্ম ফিল আপ করবো, সেটারও সুযোগ আছে। রয়্যাল কলেজের ওয়েবসাইট থেকে আপনি ফর্মটা ডাউনলোড করে ফর্মটা ফিল আপ করে আপনার পেপারসের সাথে একসাথে হার্ড কপি আপনি পাঠাতে পারেন। কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করলেই দ্যাট উইল বি ইনাফ অ্যান্ড দ্যাট উইল বি ইজি এটা পাঠানোর থেকে। এমআরসিএস পরীক্ষা দিতে গেলে বাস্তব কথা হলো বেশিরভাগের কাছেই কিন্তু চিন্তা থাকে যে দ্য পেমেন্ট ইজ রিয়েলি হাই। কথাটা সত্য। আপনি এত বড় একটা পরীক্ষা দিচ্ছেন, এই জিনিসটা আপনার প্রস্তুতি ওই লেভেলের যদি না থাকে, তখন আপনার লসটা বেশি এবং খারাপ লাগার পরিমাণটা অনেক বেশি হবে। ওদের কাছে টাকাটা কিভাবে পাঠাবো? দুইভাবে আপনি পাঠাতে পারেন। একটা হলো ক্রেডিট কার্ড, আর একটা হলো আপনি ব্যাংকের মাধ্যমে পাঠাবেন। এখন সবার কিন্তু ক্রেডিট কার্ড নিজের নাও থাকতে পারে, ইটস নট নেসেসারি। আপনি যদি অন্য কারো ক্রেডিট কার্ড দিয়ে পাঠান সেটাও চলবে। আর ব্যাংক থেকে যদি আপনি পাঠাতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো ব্যাংক থেকে এটা পে অর্ডারের মাধ্যমে, মানে যে কোনো কমার্শিয়াল ব্যাংকে যেয়ে ওদের সাথে আপনি আগে কথা বলবেন যে আমি এরকম পরীক্ষা দিব, আমি এরকম ফিটা ওদের কাছে পাঠাবো, আমার কি কি কাজ লাগবে, কি কি ডকুমেন্ট আমার লাগবে। তখন ওরা আপনাকে বলে দিবে যে আপনার কাছে কি কি ডকুমেন্ট লাগবে। আপনার যে পরীক্ষা দিচ্ছেন, যে অনলাইনে যে ফর্ম ফিল আপ করলেন, ওইটার স্ক্রিনশটের প্রিন্টেড কপি ওরা চায়।
ওগুলো দেখালে ওরা আপনাকে পেমেন্টের সিস্টেমটা ওরা আপনাকে দিবে। ওকে, বুকিংয়ের ডেডলাইন কবে? আমরা তো জানি পরীক্ষা হচ্ছে বছরে 3 বার, জানুয়ারি, এপ্রিল, সেপ্টেম্বর। তখন আপনার ফর্ম ফিল আপের ডেট ওভার হয়ে যাবে, ডেডলাইন কবে? ডেডলাইন ইউজুয়ালি পরীক্ষার 2.5 মাস থেকে 3 মাস আগে ওরা ক্লোজ করে দেয়। আপনাকে রেগুলার রয়্যাল কলেজের ওয়েবসাইটে নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে ওরা ডেটটা কবে দেয়। ওরা বেশ আগে থেকেই তারিখ ঘোষণা করে, ডেডলাইনও ওরা একই সময় অনেক আগে থেকে আপনাকে ঘোষণা করবে। পরীক্ষা দেওয়ার জন্য যদি মনস্থির করেই থাকেন, বেস্ট সাজেশন, যারা পাস করেছেন তাদের সবার মানে অনেকের সাথে কথা বলেই জানা গেছে যে বেস্ট সলিউশন হলো যে আপনি আগে ভাগে যদি আপনি রেডি হয়ে যান, আগে ভাগে যদি আপনি রেজিস্ট্রেশন, কারণ যখন আপনি একবার রেজিস্ট্রেশন করবেন তখন কিন্তু আপনার আর কোনো সেকেন্ড কোনো থট নাই যে না পরীক্ষা দিব কি দিব না, এই চিন্তাটা মাথার মধ্যে নাই। তখন আপনাকে পরীক্ষা দিতেই হবে, কারণ আপনি রেজিস্টার করে ফেলেছেন। আর যখন পরীক্ষা দিতেই হবে এই সিচুয়েশানটা যখন আসবে, তখন কিন্তু আপনা থেকেই আপনার পড়ার গতিটা বেড়ে যাবে। ফুল পরীক্ষা এবার দিব কি দিব না, রেজিস্ট্রেশন এখনও করি নাই, তখন আমরা সবাই ব্যস্ত, সবারই কাজ থাকে, ডিউটি থাকে, ফ্যামিলি থাকে, অনেক কিছু মেনটেন করতে হয়, করে তারপরেও যে টাইমটা বের করার যে আর্জটা, যতক্ষণ আপনি পেমেন্ট না করছেন ততক্ষণ কিন্তু কখনোই আসবে না। এই জন্য যদি পরীক্ষা দেওয়ার প্ল্যান থাকে, স্টার্ট আর্লি, শুরু করেন। এখন যেটা অনেকেই জানতে চায় যে ভাই পরীক্ষার সিলেবাসটা কি, অনেক কিছুই কি। পরীক্ষার সিলেবাসটা রয়্যাল কলেজের ওয়েবসাইটে আছে। ওরা আপনাদের নলেজকে 10টা মডিউলে ভাগ করেছে। বেসিক 1 থেকে 10, বেসিক সায়েন্স নলেজ, কমন সার্জিক্যাল কন্ডিশন, বেসিক সার্জিক্যাল স্কিল, অ্যাসেসমেন্ট অফ ম্যানেজমেন্ট অফ সার্জিক্যাল পেশেন্ট, পেরিঅপারেটিভ কেয়ার, সার্জিক্যাল ট্রমা, সার্জিক্যাল ক্রিটিক্যাল কেয়ার, ম্যানেজমেন্ট অফ ডাইং পেশেন্ট, অর্গান ট্রান্সপ্লান্টেশন, প্রফেশনাল বিহেভিয়ার, লিডারশিপ স্কিল। এই 10টা মডিউলে কোয়েশ্চেন থাকে, এই 10টা ব্রড হেডিংয়ে। পেপার 1 এবং পেপার 2 এর ভিতরে এই জিনিসটা ভাগ করা থাকে। আমরা যদি একটা রেজাল্ট কার্ড দেখি, এটা হলো এই যে আপনাদের সামনে এখন যেটা দেখাচ্ছি, এটা হলো একজনের রেজাল্ট কার্ড, আমার না, নট মাই, এটা আরেকজনের কাছ থেকে নেওয়া। উনি MRCS পার্টে পাশ করেছেন, পাশ করার পরে রয়্যাল কলেজ থেকে ওনাকে এই রেজাল্ট কার্ডটা ওনাকে দেওয়া হলো। এই রেজাল্ট কার্ডে দেখেন, উনি রেজাল্ট কার্ডে দেখেন এখানে আছে হলো পেপার 1 এবং পেপার 2 2 ভাগে ভাগ করা। ওনাকে কিন্তু 2 ভাগে সেপারেটলি আপনাকে কিন্তু পাস করতে হবে। পেপার 1-এ আপনাদের টোটাল মার্কস থাকে হচ্ছিল 180-180-র মধ্যে এবারে ম্যাক্সিমাম মানে উনি যেবার পরীক্ষা দিয়েছিলেন জানুয়ারি 19-এ, তো ওনাদের বারে হাইয়েস্ট নাম্বার উঠেছিল 179 এবং ওনার স্কোর ছিল 150। তো দেখেন পেপার 1-এ কী কী ছিল অংশ, ওনার কন্টেন্ট এরিয়া কী কী ছিল: অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাকোলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি। পেপার 2-তে কী ছিল: কমন সার্জিক্যাল কন্ডিশন, পেরিঅপারেটিভ ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রমা। তো পেপার 1 অ্যান্ড পেপার 2 এর সিলেবাস এবং সিলেবাসের ডিটেইল নিয়ে আমরা আজকে আলোচনা করব না। এটা আমরা পরবর্তীতে অন্য একটা লাইভে বা অন্য একটা লেকচারে আপনারা যদি চান তখন আমরা ডিটেইল এগুলো কাভার করব, স্টেপ বাই স্টেপ, যে কোন পেপারে কোনটা কতটুকু পড়ার দরকার। আমাদের রয়্যাল কলেজের ওয়েবসাইটে, এই ওয়েবসাইটগুলো আপনাদের কিন্তু রেগুলার ভিজিট করবেন। ওদের অনেক ইনফরমেশান ওদের ওখানে দেওয়া আছে, যার মধ্যে একটা হলো যে আপনারা দেখলেন যে ওদের সিলেবাস কী কী মানে ব্রড কন্টেন্ট থাকবে, কী কী কন্টেন্ট থাকছে। তারপরে বুক লিস্ট, ওদের কিছু রেকমেন্ডেড বুক লিস্ট আছে। রেকমেন্ডেড বুক লিস্টগুলোর মধ্যে দেখেন কী আছে। অ্যানাটমির মধ্যে ওরা প্রেফার করে গ্র্যান্ডসের অ্যাটলাস, নেটারের অ্যাটলাস, আর হচ্ছে আপনার লাস্টের ক্লিনিক্যাল অ্যানাটমি। ফিজিওলজিতে প্যাথোলজির মধ্যে হচ্ছিল রবিন্স। ক্লিনিক্যাল নলেজের মধ্যে হলো প্রিন্সিপালস অফ প্র্যাকটিস অফ সার্জারি বইটা, আমাদের বেইলি লাভ, আর কতগুলো অনলাইন বা প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন কোর্স যেমন ATLS, ক্রিস্প, আর হলো বেসিক সার্জিক্যাল কোর্স। এই বইগুলো ওদের রেকমেন্ডেড।
তবে প্র্যাকটিক্যালি আমরা যখন কাজ পড়তে যাই তখন দেখা গেছে যখন প্রিপারেশান আমরা শুরু করি তখন আমাদের অ্যাপ্রোচটা একটু অন্যরকম। রয়্যাল কলেজের ওদেরটা যদি যাই তার থেকে আমরা যদি একটু ভিন্নভাবে চিন্তা করি, এটা আমার ব্যক্তিগত অভিমত এবং আমার অভিজ্ঞতা থেকে এবং অন্যদের সব অনেকের কাছ থেকে জিজ্ঞেস করে এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি প্রিপারেশন নেওয়ার, যেটা আমি এখন বলবো আপনাদের। এটার মানে এটা না যে আমি যেটা বলছি এটাই ফাইনাল, এটাই হলো বেস্ট এক্সাম প্রিপারেশনের জন্য, নট লাইকলি। আপনি করে একটা নিজের প্ল্যান একটা তৈরি করে নেবেন। অবশ্যই আপনি আপনার নিজের প্ল্যান তৈরি করে নেবেন এবং সেভাবেই পড়বেন। তবে সেটার জন্য আপনাকে কিছু জানতে হবে যে আমি প্ল্যানটা কিভাবে করব, আমার কি কি থাকবে পরীক্ষায়, কয়দিন ব্যাপী পরীক্ষা হবে, কতক্ষণ হবে, কোথায় পরীক্ষা হবে, সব কিছু জানার পরেই তো আপনি প্রিপারেশানটা নেবেন। তো সেই প্রিপারেশানে আপনাকে হেল্প করার জন্যই কিন্তু আজকের আমাদের এই উদ্যোগটা। যে কোনো পরীক্ষার জন্য শুরু করার জন্য বেস্ট রেট্রোগ্রেড, মানে আপনি এখন চিন্তা করেন আপনি পরীক্ষার হলে আছেন, আপনার সামনে এখন প্রশ্নপত্রটা দেওয়া হলো, কোয়েশ্চেন পেপার আপনি হাতে পেলেন, ওখানে যে আপনি কি কি টপিক দেখবেন, কি কি টপিকের প্রশ্ন দেখবেন, কেমন কোয়েশ্চেন দেখবেন, ওখান থেকে আপনি ব্যাকওয়ার্ডস পড়া শুরু করেন যে ওকে এখানে আমার 10টা টপিকের থেকে প্রশ্ন আসবে, এই 10টা টপিক আমি পড়ব। তখন এই 10টা টপিক আমি কোন বই থেকে পড়ব, আমি সেই বইতে যাব। তার মানে আপনাকে চিন্তা করতে হবে রেট্রোগ্রেড, পরীক্ষার হল থেকে শুরু করে ব্যাকওয়ার্ডস। অ্যান্ড আপনি যদি মনে করেন যে ঠিক আছে আমি সব বই পড়বো, আগে পড়ে তারপরে মক এক্সাম দিব, প্রিপারেশান নিয়ে তারপরে পরীক্ষা দিব, ইট উইল টেক আ লং টাইম। আপনি 2 বছর 3 বছরের মধ্যে টাইম নিলেও পরীক্ষা শেষ করতে পারবেন না, কারণ পড়াটা অনেক, আসলে পড়া অনেক। পড়ার জন্য যে বেস্ট যেটা উপায় সেটা হলো কোয়েশ্চেন সলভ করার মাধ্যমে শুরু করা। আপনি যদি কোয়েশ্চেন সলভিংয়ের মাধ্যমে শুরু করেন তাহলে আপনার প্রিপারেশানটা নিতে সহজ হবে, কারণ আপনি তখন বুঝতে পারবেন, জানতে পারবেন যে কি প্রশ্ন আসবে আমার পরীক্ষায়। এবং যখন আপনি কোয়েশ্চেনগুলো জানবেন যে হ্যাঁ আমার পরীক্ষায় এই কোয়েশ্চেনটা আসবে, তখন আপনি যখন পড়ার সময় কিন্তু আপনি ওই জিনিসটাই পিক করবেন, যে হ্যাঁ এই ইনফরমেশানটা আমার দরকার, এই ইনফরমেশানটা আমার পরীক্ষায় আসছে, তো এটাকে আমাকে পিক করতে হবে। পড়ার জন্য কতগুলো স্টাডি ম্যাটেরিয়াল আপনাদের জানা প্রয়োজন। সেটা 1 নম্বর হলো EMRCS এর কোয়েশ্চেন ব্যাংক, পাস টেস্টের কোয়েশ্চেন ব্যাংক, পাস টেস্টের রিভিশন নোট 2টা বই বাজারে পাওয়া যায়, খুব প্রচলিত। একটা হলো রিভিশন বুক 1, রিভিশন বুক 2, বেসিক সায়েন্স বুক ফর MRCS বাই রাফটেরির 2টা বই, একটাতে বড় করে অনেক ডিটেল লেখা, একটা হলো ছোট শর্টকাটে লেখা, জাস্ট জিস্ট পোর্শনটা লেখা। তো আপনাদের কিন্তু জিস্ট পোর্শনটা যে ছোট যে বইটা এটা পড়লেই চলবে, বড় রাফটের এটা পড়তে পারলে তো অবশ্যই ভালো। আচ্ছা, ক্লিনিক্যাল অ্যানাটমির জন্য স্নেল, আর হলো হ্যারল্ড এলিসের একটা বই আছে, হ্যারল্ড এলিসের ক্লিনিক্যাল অ্যানাটমি। তারপরে নাইস গাইডলাইন্স, ফোজিয়া শিট, অক্সফোর্ড হ্যান্ডবুকের বইগুলো, ওয়াশিংটন ম্যানুয়াল অফ সার্জারি। এতগুলো বইয়ের লিস্ট দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই যে সবগুলাই কি পড়া লাগবে। সবগুলো বই থেকে কিছু কিছু জিনিস আপনাকে নিতে হবে, পড়তে হবে। সব বই পুরোটা আপনাকে পড়তে হবে না। তো প্রথমে আপনি পড়া শুরু করবেন কিভাবে? প্রথমে আপনি পড়া শুরু করবেন কোয়েশ্চেন সলভিংয়ের মাধ্যমে। ওকে, যখন EMRCS এর কোয়েশ্চেনগুলো আপনি যখন কেনার পরে আপনার প্রথম কাজ হলো আপনি EMRCS কোয়েশ্চেন ব্যাংক একবার পুরাটা পড়বেন ডেসক্রিপশন সহ। আপনি যখন পুরো কোয়েশ্চেন ব্যাংকটা একবার পড়ে ফেলবেন ডেসক্রিপশন সহ, অ্যান্সার সহ, যখন আপনি পুরোটা পড়ছেন তখন কিন্তু আপনার ওটার মাধ্যমে আপনার 50% পড়া, 50% অর মোর, আমি বলবো মিনিমাম 50% আপনার পড়া হয়ে যাবে। তখন কিন্তু আপনি একটা আইডিয়া পেলেন যে ঠিক আছে পরীক্ষায় সেগুলোর একটা সাবলীল ব্যাখ্যাও আপনি পাচ্ছেন। EMRCS কোয়েশ্চেন ব্যাংক পুরোটা পড়তে আপনার, যদি আপনি প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা পড়েন, সবাই আমরা ব্যস্ত, চাকরি করি এবং অনেক কিছুই ব্যস্ততা আছে আমাদের, ব্যস্ততার মধ্যেও যখন প্রিপারেশান নেবেন, দিনে 4 ঘন্টা আপনি যদি প্রিপারেশান নেন, আশা করছি আপনার জন্য যথেষ্ট। 4 থেকে 6 মাসের মধ্যে আপনার জন্য যথেষ্ট। দেখেন তাহলে আপনি প্রথমে কি করছেন, প্রথমে হচ্ছে আপনি EMRCS কোয়েশ্চেন ব্যাংকের পুরাটা আপনাকে পড়ে ফেললেন। এর পরবর্তীতে আপনার টেস্ট আর রাফটেরির বইটা, এটাও আপনি পুরাটা পড়ে ফেলবেন। এটা তাহলে আপনি এই 2টা প্রসেস আপনার করতে সময় লাগবে প্রায় 2 মাস।
যদি আপনি ডেইলি 4 থেকে 6 ঘন্টা পড়েন, 2 মাসে আপনার টাইম লাগবে। এরপর এই পাস্ট টেস্টের কোয়েশ্চেন ব্যাংক, EMRCS কোয়েশ্চেন ব্যাংক আর রাফটেরির বই 3টা পড়া হয়ে গেলে আপনার ভিতরে মোটামুটি একটা কনফিডেন্স চলে আসবে। আপনি মানে সাহস নিয়ে বলতে পারবেন যে হ্যাঁ, পরীক্ষা দিলে কিছু না করে অন্তত আমি 70% প্লাস মার্ক আমি তুলতে পারবো। এখানে আরও কিছু জিনিস আপনাকে সলিডিফাই করার দরকার হবে। তখন আপনি আপনার উইকনেসগুলা, আপনার স্ট্রেংথগুলা সবই আপনি তখন বুঝতে পারবেন যে কোথায় আপনাকে আরও বেশি সময় দিতে হবে, কোন জিনিসটা আপনাকে অন্য বই থেকে পড়তে হবে, সব কিছু তখন আপনি নিজেই বুঝতে পারবেন। আপনার জন্য একটা ভালো একটা গাইডলাইন্স হয়ে যাবে। কিছু জিনিস আপনাকে নাইস গাইডলাইন থেকে খুঁজে খুঁজে বের করতে হবে অনলাইনে, যেমন হেড ইনজুরি ম্যানেজমেন্ট, হিপ ফ্র্যাকচার ম্যানেজমেন্ট, যে কোনো ক্যান্সারের ম্যানেজমেন্ট প্রোটোকল, যেমন ব্রেস্ট ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার, হেপাটোবিলিয়ারির যে ম্যালিগন্যান্সিগুলো, এগুলোর ম্যানেজমেন্ট প্রোটোকল আপনাকে ইউকেতে যেটা ওরা ফলো করে ওইটা আপনাকে জানতে হবে। কারণ আপনি পরীক্ষা দিচ্ছেন ইউকের পরীক্ষা, ওরা যেভাবে ম্যানেজ করে, ওরা যে গাইডলাইনে পেশেন্ট ম্যানেজ করতে অভ্যস্ত, ওদের যেটা রেকমেন্ডেড গাইডলাইন, ওটার বাইরে যদি আপনি অ্যান্সার করেন, হয়তো আপনি দেশে ওই জিনিসটাই প্র্যাকটিস করছেন, কিন্তু ওরা আপনাকে সেটা অ্যাকসেপ্ট করবে না। আপনাকে ওদের গাইডলাইনে ওদের কথাগুলোই কিন্তু আপনাকে বলতে হবে। এই জন্য নাইস গাইডলাইন থেকে আপনি ওগুলো পিক করবেন। অক্সফোর্ড হ্যান্ডবুকটা কেন ওরা ওরা অ্যাকসেপ্ট করে গ্রহণযোগ্য, কারণ এটা তো ওদেরই পাবলিকেশন। অক্সফোর্ড হ্যান্ডবুকে ছোটো করে লেখা থাকলেও কিন্তু ওরা ওগুলো মানে। আর ওয়াশিংটন হ্যান্ডবুক অফ সার্জারি, যেটা ওয়াশিংটন ম্যানুয়াল অফ সার্জারি, যেটা ওখান থেকে আপনি ভাস্কুলার সার্জারি এবং ট্রমা পোর্শনটা পড়লে দেখবেন ওটা বেশ ইনফরমেটিভ। একটা কথা বলে রাখি, পেপার 2 পরীক্ষা যখন আপনি দিবেন, পেপার 2 পরীক্ষা পেপার প্রিডমিনেট করবে অর্থোপেডিক্স, ট্রমাটোলজি, ভাস্কুলার সার্জারির স্পেশালিটিগুলোর মধ্যে এই 3টা স্পেশালিটি ডমিনেট করবে। কারণ ওরা ট্রমাটোলজি নিয়ে ওরা খুবই কনসার্ন, অর্থোপেডিক্স নিয়েও খুবই কনসার্ন, আর ভাস্কুলার সার্জারি ওদের দেশেও খুবই পপুলার এবং ওয়েল এস্টাবলিশড। হেপাটোবিলিয়ারি, কোলোরেক্টাল, জেনারেল সার্জারি, প্লাস্টিক সার্জারি, এই ব্রাঞ্চগুলো থেকেও কোয়েশ্চেন থাকবে, কিন্তু সেগুলো ওই 3টার তুলনায় কিন্তু অনেক কম। তো আপনার যখন পেপার 2 এর যখন প্রস্তুতি নেবেন আপনি, তখন কিন্তু এই 3টা সাবজেক্টকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ওকে, এবার দেখেন প্রিপারেশনের জন্য 5টা স্টেপ। এটা হলো রয়্যাল কলেজ অফ সার্জন আয়ারল্যান্ডের রয়্যাল যে ওয়েবসাইটটা আছে, ওই ওয়েবসাইটে ওরা 5টা স্টেপ রেকমেন্ড করে আপনার এমআরসিএসের প্রিপারেশনটাকে খুব ভালোভাবে নেওয়ার জন্য। স্টেপ 1 হলো বিগিন আর্লি। আপনি যদি পরীক্ষা দেওয়ার জন্য মনস্থির করেন, হাতের সময় নেন, হাতের সময় রেখে আপনি প্রিপারেশন শুরু করেন। কতদিন সময় লাগবে, কতদিন সময় হাতে রাখবো, ইট ডিপেন্ডস আপন ইউ। আপনি যে কয়দিনে শেষ করতে পারেন, তবে বেটার হলো 4 থেকে 6 মাস সময় আপনি হাতে রাখেন। ওকে, স্টেপ 2, মেক আ গুড প্ল্যান দ্যাট সুটস ইউর লাইফস্টাইল। আপনি কোথায় কাজ করছেন, নাকি আপনি বাসায় বসে প্রিপারেশান নিচ্ছেন, নাকি আপনি যে অবস্থায় আছেন সেটার সাথে আপনি মিল রেখে আপনি এমন একটা প্ল্যান করেন যেটা আপনার জন্য সুইটেবল হয়, তাহলে আপনি পড়াটাকে এফেক্টিভলি পড়তে পারবেন। তারপরে স্টেপ নাম্বার 3 হলো রিড ফ্রম অ্যান অ্যাকসেপ্টেড ম্যাটেরিয়াল। যে বইগুলো ইউকেতে ওরা রেকমেন্ড করছে, যেগুলো অথেন্টিক, ওদের ওয়েবসাইটে ওদের যে রেকমেন্ডেড বুক লিস্ট, আপনি ওখান থেকে আপনি পড়াটা পড়বেন। কারণ অ্যান্সারটা হতে হবে কিন্তু ওদের মতো, অন্যভাবে মন গড়া কোনো কিছু দিলে ওরা অ্যাকসেপ্ট করবে না। স্টেপ নাম্বার 4, রিভিউ উইথ আ পার্টনার। অনেকে বলতে পারে যে এমআরসিএস পড়ার জন্য কি পার্টনার দরকার, একা পড়লে কি হবে না? ডেফিনেটলি হবে, একা পড়লেও চলবে। আমি নিজে এমআরসিএস পরীক্ষার সময় পুরোটা টাইম একা পড়েছি, কিন্তু পার্টনার রিডিং যদি আপনি কারোর সাথে পড়েন, এটার অ্যাডভান্টেজ হলো যে আপনি পড়াটাকে আপনার কিছু জিনিস মনে রাখতে আপনার সহজ হবে, আপনার উইকনেস বা স্ট্রেংথগুলো আপনি সহজে আইডেন্টিফাই করতে পারবেন। আপনি সপ্তাহে 5 দিন নিজে পড়েন, একদিন কোনো পার্টনারের সাথে ডিসকাস করেন, আর একটা দিন আপনার ব্যাকআপ থাকলো। অথবা আপনি সপ্তাহে 5 দিন পড়ে 2 দিন আপনি কারোর সাথে বসেন, ডিসকাস করেন ইম্পর্টেন্ট টপিকগুলো, যে সারা সপ্তাহে আপনি কি পড়লেন, সে কি পড়লো। তারপরে তাহলে আপনি জিনিসগুলো বুঝতে পারবেন যে আপনার কোথায় আরও বেশি পড়া দরকার, আরও কোথা থেকে কিছু পড়তে হবে। ওকে, স্টেপ নাম্বার 5 হলো প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস।
আপনি অনলাইনে অনেকগুলো আপনার সোর্স আছে। একটা হলো emrcs.com ওয়েবসাইট, পাস টেস্টের ওয়েবসাইট। আর একটা হলো ওয়ান এক্সাম। এই তিনটা ওয়েবসাইট মোটামুটি খুব কমন এবং পপুলার। এখানে আপনি অনলাইনে সাবস্ক্রিপশন করে, এই সাবস্ক্রিপশনও কিন্তু আপনাকে মানে ডলারে পাউন্ডে পে করতে হবে, ক্রেডিট কার্ড দিয়ে পে করতে হবে। সাবস্ক্রিপশন খুব বেশি না, আপনি এটা করতে পারেন। সাবস্ক্রাইব করে ওখানে আপনি অনলাইনে কোয়েশ্চেনগুলো সলভ করবেন প্রতিদিন। আপনার পাস করার কি হলো কনসিস্টেন্সি অ্যান্ড প্র্যাকটিস। আপনি একদিন 6 ঘন্টা পড়লেন, 7 ঘন্টা পড়লেন, তারপরে 3 দিন আপনি কিছুই পড়লেন না। এটা থেকে আপনি যদি প্রতিদিন 2 ঘন্টা করে পড়েন, সেটা আপনার জন্য কিন্তু বেশি ফ্রুটফুল। যদি আপনি খুব বেশি ব্যস্ত থাকেন, আপনার আজকে অনেক ডিউটি, অনেক কাজের চাপ, টাইম পাচ্ছেন না, 15 মিনিট করে হলেও আপনি বই নিয়ে বসেন, 10 মিনিট হলেও আপনি বই নিয়ে বসেন। কনসিস্টেন্সি ইজ দ্য কি। কারণ একবার যদি আপনি ভুলে যান, ওই জিনিস আবার মনে করে পড়া এটা খুব ডিফিকাল্ট। আর আপনি যদি অনলাইনে পরীক্ষার সাবস্ক্রিপশনগুলো করে ফেলেন, তাহলে আপনি কিন্তু প্রতিদিন কোয়েশ্চেন সলভ করতে পারছেন। আপনি পড়বেন এবং তারপরে কোয়েশ্চেন সলভ করবেন, আপনার প্রিপারেশনটা খুবই এফেক্টিভ হবে। এভাবে এটা যদি এভাবে করেন। আচ্ছা, এখন এমআরসিএস পাস করার জন্য মিনিমাম স্কোর কত? আমাদের তো আমরা জানি যে এফসিপিএস পার্ট 1-এর জন্য কিন্তু পাস মার্ক হলো 70%। আপনাকে 210 তুলতে হবে, এরকম অনেক কিছু আছে। এমআরসিএসের জন্য কিন্তু কোনো কিছু ফিক্সড নাই। পাস মার্কের কিন্তু কোনো ফিক্সড কোনো কাট অফ ভ্যালু, কোনো মার্কস নাই। যদি আপনার প্রশ্ন সহজ হয়, তার মানে কি আপনার পরীক্ষাটা হাই স্কোরিং একটা পরীক্ষা হবে। ইফ দ্য এক্সাম ইজ আ হাই স্কোরিং ওয়ান, তা ডেফিনেটলি কিন্তু পাস মার্ক বেড়ে যাবে। কিন্তু যদি কোয়েশ্চেন কোনো কারণে কঠিন হয়, মেজরিটি স্টুডেন্টের পরীক্ষা খারাপ হয়, তাহলে কিন্তু ওদের পাস মার্কও কমে যাবে। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে দ্য পাস মার্ক ইজ ইউজুয়ালি অ্যারাউন্ড 70%, 70, 74, 75 এরকম একটা পার্সেন্টেজ থাকে পাস মার্কের। আমাদের বাংলাদেশ থেকে একজন অনেকেই ভালো রেজাল্ট করেছে। তো আমি একজনকে চিনি, 2019-এর সেপ্টেম্বরে পরীক্ষা দিয়ে উনি 90% মার্কস পেয়েছিল, আমাদের বাংলাদেশ থেকে একজন। ওকে, তো দেখেন, পেপার 1 পেপার 2 কি আলাদা করে পাস করতে হবে? ইয়েস, দ্য অ্যান্সার ইজ ইয়েস। আপনার পেপার 1 থেকে আপনি কিছু বেশি পেলেন, পেপার 2-তে একটু কম থাকলো, আপনাকে কাভার করবে না। আপনাকে পেপার 1 পেপার 2 আলাদা করে পাস করতে হবে। এখন পেপার 1-এর জন্য পাস মার্ক যদি 70% হয়, পেপার 2-এর জন্যও যে 70% হবে এটাও কিন্তু ফিক্সড না। পেপার 2-এর কোয়েশ্চেন ডিফিকাল্ট হতে পারে, আনইউজুয়াল প্রশ্ন বেশি থাকতে পারে, বা পেপার 2 আরও বেশি হাই স্কোরিং হতে পারে। তখন ওরা স্টুডেন্টদের সবার নাম্বার অনুযায়ী এটা ওরা অ্যাডজাস্ট করে দেয়। কয়বার সুযোগ আছে এমআরসিএস পরীক্ষা দেওয়ার? 6 অ্যাটেম্পটস। আপনি 6 বারের মধ্যে যদি আপনি পাস করতে না পারেন, তাহলে আপনি আর ফার্দার এমআরসিএস পরীক্ষা নাও দিতে পারেন, আপনাকে ওরা এই সুযোগটা নাও দিতে পারে। তো আপনাকে 6 বারের মধ্যে পাস করতে হবে। একটু টাফ, খুব বেশি টাফ না। আচ্ছা, কতক্ষণ প্রিপারেশন টাইম দরকার আমাদের যদি আমরা পড়তে চাই? ডেইলি আপনাকে 4 থেকে 5 একদম ডেডিকেটেড টাইম, 4-5 ঘন্টা টেবিলে বসে থাকলাম, বসে একটু মোবাইল টিপলাম, কিছুক্ষণ গান শুনলাম, কিছুক্ষণ পড়লাম, নট লাইকলি। আপনাকে ডেডিকেটেড যদি আপনি 4 থেকে 5 ঘন্টা টাইম দিতে পারেন, তাহলে আপনার জন্য 4 থেকে 6 মাস, 4 to 6 month টাইম ইজ ইনাফ ফর প্রিপারেশন। হ্যাঁ, কেউ থাকতে পারে সাধারণ আমজনতার কথা একটা লেভেলে। এখন কেউ যদি মনে করেন যে না, আমার ডেইলি 1 ঘন্টা পড়ে হয়ে যাবে, আপনি যেটা 4 ঘন্টায় পড়েন সেটা আমার 1 ঘন্টায় হয়ে যাবে, নো প্রবলেম উইথ দ্যাট। তবে মেজরিটির জন্য যদি আমি কথা বলি, আমিও মেজরিটির মধ্যেই পড়ি অবশ্যই। আমাদের লেভেলের জন্য যদি বলি, তাহলে ডেইলি আপনাদের 4 থেকে 5 ঘন্টা টাইম আপনাকে দিতে হবে। ওকে, সেলফ স্টাডি কি সাফিসিয়েন্ট? আগেও বললাম যে হ্যাঁ, সেলফ স্টাডি ইজ সাফিসিয়েন্ট। আপনাকে যে সবসময় কারোর সাথেই পড়তে হবে এমন কোনো কথা না, বা আপনাকে যে কোনো একটা একাডেমিক কোনো একটা কার্যক্রমের সাথে থেকে পড়তে হবে সেটাও কোনো কথা না। আপনি চাইলে নিজেও পড়তে পারেন, কিন্তু যদি আপনি কারোর সাথে থাকেন, তো আপনার জন্য পড়াটা ইজি হবে। পড়ার তাল বুঝতে বা সব কিছু করতে আপনার জন্য ব্যাপারটা আরও বেশি সহজ হবে। ওকে, সরি।
তো এমআরসিএস পরীক্ষার জন্য একটা জিনিস আপনাদের খুব ভালোভাবে জানতে হবে, সেটা হলো অ্যানাটমি। দেখেন পেপার 1 আর পেপার 2 এর মধ্যে পেপার 1-এ আপনার নাম্বার ক্যারি করছে কত 180, আর পেপার 2-এর নাম্বার থাকছে হলো আপনার 120। তার মানে মেজরিটি নাম্বার কিন্তু পেপার 1-এ 180। আবার পেপার 1-এর নাম্বারের ভিতরে সব থেকে বেশি কোয়েশ্চেন থাকে হলো অ্যানাটমিতে। তো পুরা পরীক্ষার মধ্যে দেখা গেছে যে অলমোস্ট 25% পুরা পরীক্ষার, নট অনলি পেপার 1, পুরা পরীক্ষার 25% মার্কস হলো আপনার অ্যানাটমি। অ্যানাটমির প্রিপারেশনটাকে কিন্তু আপনাকে খুব মেটিকুলাসলি নিতে হবে, খুব ভালোভাবে নিতে হবে। অ্যানাটমির জন্য বই কি পড়বেন? বুক লিস্ট, আপনাদেরকে বুক লিস্ট দেখিয়েছি, মানে ওদের রয়্যাল কলেজ রেকমেন্ডেড বুক লিস্টটাও দেখালাম, এবং আপনাদের যে আমরা যেটা বেশিরভাগ মানুষ যেটা ফলো করে সেই বুক লিস্টটাও আপনাদেরকে দেখালাম। বুক লিস্টটা আরেকবার দেখতে পারেন আপনারা। এই বইগুলো আপনাদের মোটামুটি কমন। প্রথমে শুরু করবেন ইএমআরসিএস দিয়ে, ইএমআরসিএসের কোয়েশ্চেন ব্যাংক দিয়ে। ইএমআরসিএসের কোয়েশ্চেন ব্যাংকটা শেষ করার পর পাস টেস্টের কোয়েশ্চেন ব্যাংক এবং রাফ টেরির বেসিক সায়েন্সের বইটা পড়বেন। এই দুইটা পড়ার পরে আপনার প্রিপারেশন মোটামুটি একটা লেভেলে চলে আসবে। এরপরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনাকে এক্সট্রা কোথা থেকে কোন কিছু অ্যাড করতে হবে কিনা, বা কোন জায়গাটা আপনাকে আবার রিভিউ করা দরকার। নাইস গাইডলাইন অবশ্যই আপনাকে ফলো করতে হবে। নাইস গাইডলাইন থেকে যে ওদের যে রেকমেন্ডেশনগুলো সেগুলো আপনি পিক করবেন, একটা খাতায় লিখবেন, একটা নিজের একটা নোট তৈরি করবেন। পাস টেস্টের রিভিশন বই আপনাকে হেল্প করবে, অনেক হেল্পফুল। ক্লিনিক্যাল অ্যানাটমি পড়ার জন্য এই দুইটা বই এক্সেলেন্ট, খুবই ভালো দুইটা বই। আরেকটা বইয়ের যদি নাম বলেন সেটা হলো মাতারি, এল মাতারি বলে একজন লোক আছে, প্রবাবলি হি ইজ অ্যান ইজিপশিয়ান অর আই ডোন্ট নো ফ্রম হোয়ার। তো ওনার বইটাও খুব ভালো। আর সার্জিক্যাল প্রিন্সিপালসের জন্য প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস অফ সার্জারি, এই বইগুলো খুবই এফেক্টিভ হবে আপনার জন্য। ক্লিনিক্যাল অ্যানাটমির ভিতরে ক্লিনিক্যাল অ্যানাটমি থেকে কিন্তু আপনার ম্যাক্সিমাম কোয়েশ্চেন থাকবে, এবং এখানে আপনাকে অ্যাটলাস থেকে রেগুলার অ্যাটলাসের ছবি দেখবেন। অ্যাটলাসের ছবি দেখে দেখে আপনাকে কিন্তু ফ্যামিলিয়ারাইজ করতে হবে পরীক্ষাটার ব্যাপারে। এখন আপনি পরীক্ষার, আবার যদি শুরু থেকে আসি, পরীক্ষা কবে হচ্ছে আপনি জানেন, আপনি পরীক্ষার রেজিস্ট্রেশন করলেন, কি বই পড়তে হবে আপনি জানলেন, আপনাকে ডকুমেন্ট আপনি কিভাবে কি পাঠাতে হবে সেটা আপনি ওদের কাছে পাঠালেন। এখন দিবে অ্যাডমিট কার্ডটা ওরা আপনাকে ভায়া ইমেল ওরা আপনাকে পাঠাবে পরীক্ষার 10 থেকে 15 দিন আগে। মানে মাঝখানে কিন্তু ওদের আর কোনো আওয়াজ নাই, ওরা কিন্তু একদম সাইলেন্ট। ওকে, সো যেটা এই জন্য আপনাকে ওদেরকে যদি মেইলও করেন, ইউজুয়ালি এডিনবার্গ কলেজ খুব ভালো রেসপন্স করে, ইংল্যান্ড কলেজ খুবই কম রেসপন্স করে। মানে আপনি ইমেল করলে ওরা আপনাকে ইমেলের প্রত্যুত্তরে যে জবাবটা দিবে ওরা খুবই এটা কম দেয়। আর হচ্ছে বাকি কলেজগুলো মোটামুটি রেসপন্স করে। আপনাকে 10 থেকে 15 দিন আগে ইমেলের মাধ্যমে ওরা আপনাকে অ্যাডমিট কার্ডটা পাঠিয়ে দিবে। আপনি সব কিছু শেষ, পরীক্ষার দিন চলে আসলো, একদম আপনি প্রস্তুতি নিলেন, পড়লেন, অনেক কিছু আগালেন, এবার পরীক্ষার দিন চলে আসলো। পরীক্ষার দিন আসলে আপনি সাথে কি নিয়ে যাবেন? পরীক্ষার জন্য আপনার প্রুফ অফ আইডেন্টিটি দরকার, একটা ভ্যালিড অ্যান্ড অ্যাকসেপ্টেড আইডি কার্ড। যদি পাসপোর্ট হয় সেটা সবচেয়ে ভালো, অর ইয়োর ড্রাইভিং লাইসেন্স। আপনি অ্যাডমিট কার্ডটার সাথে করে নেবেন, আর হচ্ছে আপনার 2B পেন্সিল, ইরেজার, শার্পনার, আর একটা বল পয়েন্ট পেন। আপনি ওখানে যে আপনি এক্সামে যে শিটটা ফিল আপ করবেন, শিটটা আপনাকে ফিল আপ করতে হবে হলো 2B পেন্সিল দিয়ে। ওরা আপনাকে পেন্সিল দিবে, ইরেজার দিবে, শার্পনারও দিবে। তো আপনারা নেওয়ার কি দরকার? কিন্তু আপনার ওদেরটা পছন্দ নাও হতে পারে, ইউ মাইট নট ফাইন্ড ইট কমফোর্টেবল। এই জন্য সবসময় নিজের একটা সেট নিয়ে যাওয়া ভালো। এখন পরীক্ষা তো ভাইয়া অনেক দূর, কেবল তো শুরু। এখন পরীক্ষার দিনের কথা বলার কি দরকারটা আছে? দরকারটা হলো এখানেই যে আপনাকে যখন প্ল্যান করতে হবে, পুরা সব কিছু মিলায় কিন্তু একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান করতে হবে। অর্ধেক প্ল্যান করলে হবে না, কারণ আপনি পরীক্ষা যখন দিতে যাবেন আপনার কিন্তু একটা ভ্যালিড একটা ফটো আইডি আপনাকে দেখাতে হবে। হয়তো এই ব্যাপারটা আপনার খেয়াল নাই। এখন পরীক্ষা শুরু হওয়ার 10 দিন আগে যদি আপনার মনে হয় যে আপনার কাছে কোনো ভ্যালিড ফটো আইডি নাই যেটা ওদের কাছে অ্যাকসেপ্টেড হবে, তখন কিন্তু আপনি বিপদে পড়বেন এবং চাপে পড়বেন, এবং তখন অবশ্যই পরীক্ষাটা ভালো হবে না। এই জন্য প্রস্তুতি সম্পন্ন করতে হলে আপনাকে সব কিছু মিলায়ে প্রস্তুতিটা কিন্তু সম্পন্ন করতে হবে। একদম ফর্ম ফিল আপ থেকে শুরু করে একদম পরীক্ষার দিন কি হবে, কোথায় যাবেন, কি করবেন, টপ টু বটম আপনাকে একটা সুন্দর করে একটা প্ল্যান চক আউট করতে হবে। সেটাতে আপনাদেরকে হেল্প করার জন্যই কিন্তু আমাদের আজকের
আজকের এই লাইভটা, আজকের এই প্রেজেন্টেশনটা। তো পরীক্ষা নিয়ে আরও ডিটেল, আরও ইনডেপথ প্রতিটা পার্ট নিয়ে ডিসকাশন পরবর্তী সময় আপনাদের সামনে তখন আনা হবে। আর আপনাদের পরীক্ষা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন। কমেন্টে প্রশ্ন করলে আমরা উত্তর দেওয়ার যথাযথ সময় উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, আর ভালো করে MRCS এর প্রস্তুতি নেন। পরীক্ষাটা শুধু যে আপনার দেশের বাইরে যাওয়ার জন্য হেল্পফুল সেটা না, এটা কিন্তু আপনি দেশের ভিতরেও কিন্তু আস্তে আস্তে জিনিসটার আপনার অ্যাকসেপ্টেবিলিটি বাড়বে এবং বাড়ছে। BMDC হয়তো এখনও MRCSকে ওভাবে রেকগনিশন দেয় না, কিন্তু একটা সময় অবশ্যই এটা রেকগনিশন দিবে। এবং আপনি যখন প্রাইভেট সেক্টরেও কাজ করতে যাবেন বা কিছুদিন পর হয়তো গভর্নমেন্ট সেক্টরেও MRCS এর গুরুত্বটা বাড়বে, বাড়া ছাড়া কমবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের যা প্রশ্ন আছে, যা যা জিজ্ঞেস করার আছে কমেন্টে লিখবেন, আমরা অবশ্যই সেটা অ্যান্সার দিব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।